হলো সব খবর, কম সময় সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবেয়া স্মৃতি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, তবে সর্বশেষ সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। এর আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়াতে 2 দফায় পিছিয়েছে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত। বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার, তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেওয়ায় তা আপাতত স্থগিত রাখা হয়েছে। বাতিল হয়েছে মঙ্গলবারের এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউলও। বিএনপি মহাসচিব বলছেন যে এই ব্যাপারে চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন। আপাততই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া, আর তার চিকিৎসার এই কর্মযোগ্য তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। সোমবার দুপুরের পর এভারকেয়ারে আসেন তিনি। মেডিকেল বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থাপনার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণেও ভূমিকা রাখছেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানতে আমরা এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে যেতে চাই। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, সেখানকার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, এবং রাতে কোনো ব্রিফিং হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা? প্রথম বিষয় হচ্ছে, রাতে কোনো ব্রিফিং হওয়ার সম্ভাবনা আমরা আপাতত দেখছি না, কারণ এখন পর্যন্ত যেমন গতকালকে একটি ব্রিফিং হয়েছিল, সেটি একটা আপডেট ছিল। সিটি স্ক্যানের যে আপডেটটি, সেই আপডেটটি গতকালকে রাতে ছিল, যার কারণে সেই তথ্য সংবাদকর্মীরা পেয়েছিলেন। তবে আজকে এখন পর্যন্ত সেরকম কোনো লক্ষণ বা সেরকম কোনো তৎপরতা আমাদের চোখে এখন অবধি পড়েনি। আপনি যেমনটি বলছিলেন যে ডাক্তার জুবাইদা রহমান তিনি দুপুরের পরে হাসপাতালে এসেছিলেন, সার্বক্ষণিকভাবে তিনি খোঁজখবর রাখছেন খালেদা জিয়ার চিকিৎসার যে সার্বিক কার্যক্রম। মেডিকেল বোর্ডে যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন দেশি বিদেশি সব মিলিয়ে সবার সঙ্গে তিনি সমন্বয় করছেন, কিংবা সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তিনি একটা বিশেষ ভূমিকা রাখছেন, সেই কথা আপনিও বলছিলেন। 11টার কিছু পরে, অর্থাৎ রাত 11টার কিছু পরে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছেন, আমরা সেটা দেখতে পেয়েছি। যার ফলে রাতে নতুন করে কোনো তথ্য যুক্ত হবে কিনা সেটি নিয়ে এক ধরনের সংশয় রয়েছে। তবে তথ্য প্রাপ্তির অপেক্ষায় আমরাও রয়েছি। বিশেষ করে যেই একটা সুখবর গতকালকেই পাওয়া গিয়েছিল, সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক এসেছে, কিন্তু তারপরেও এই যে তাকে বিদেশে নেওয়ার যে প্রস্তুতি, দফায় দফায় তার বিদেশ যাত্রা পিছিয়ে যাওয়ার যে ব্যাপারটি, সেই সব কিছু মিলিয়ে নানা রকম প্রশ্ন তৈরি হয়েছে মানুষের মনে, জানার আগ্রহ তৈরি হয়েছে যে সবশেষ তিনি আসলে কেমন রয়েছেন। তবে খুব স্বাভাবিকভাবেই এটি খুব স্পষ্ট রকমেরই একটি ধারণা পাওয়া যায় যে হয়তো বিদেশে যাওয়ার মতো শারীরিক যেই সক্ষমতা প্রয়োজন, সেরকম শারীরিক সক্ষমতা হয়তো তিনি এখনও অর্জন করতে পারেননি, সেটির জন্য হয়তো আরও খানিকটা সময় প্রয়োজন। সেই কারণেই সেই যাত্রাটি দফায় দফায় পেছাচ্ছে। তবে দলের তরফ থেকে যখন আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হবে, নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদেরকেও আমরা সেই তথ্যগুলো জানাতে পারবো। নিশ্চয়ই তাজনুর, অনেক ধন্যবাদ আপনাকে। প্রার্থী না দেখে ধানের শীষের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সামনের যুদ্ধ অনেক কঠিন, অনেক লম্বা। দেশের জবাবদিহিমূলক সরকার ক্ষমতা এলে শুভ পরিবর্তনের শুরু হবে বলেও মনে করেন তারেক রহমান। বিশেষ একজন ব্যক্তিকে ভালো আখ্যায়িত করে বাকিদের সমালোচনা করার প্রবণতা বন্ধের অনুরোধ জানিয়েছেন তিনি। বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রথমে 50 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনের আয়োজনও ছিল ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে। রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠানের সমাপনী সেশনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গোটা অনুষ্ঠানের বড় অংশ জুড়ে তারেক রহমান কথা বলেন কর্মসংস্থান ও স্বনির্ভর বাংলাদেশ গঠন নিয়ে তার পরিকল্পনার কথা, যেখানে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি, বিদেশে দক্ষ কর্মী পাঠানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাল খনন কর্মসূচি, বায়ু দূষণ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন পরিকল্পনা গুরুত্ব পায়। কৃষক কার্ড আর আরেকটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এইম থাকবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে সরকার গঠনের সক্ষম হলে আমরা জনগণের রায় আমরা প্রথমে 1 বছরের ভিতরে চেষ্টা করব 50 লক্ষ ফ্যামিলির কাছে রিচ করার জন্য দেওয়ার জন্য। ল্যাপটপ নিয়ে কোনো একটা হয়তো অনলাইনে কোনো একটা মার্কেটিং এর কাজ করছে, তাকে যদি আমরা এই যে বিভিন্ন স্বৈরাচারের সময় বিভিন্ন জায়গায় বড় বড় বিল্ডিং কতগুলো তৈরি করা হয়েছিল, আমরা যদি এই জায়গাগুলো স্টুডেন্টদেরকে দিয়ে দিই, তাদেরকে ছোট একটা অফিসের মতন করে আমরা দিয়ে দিতে পারি, তাহলে এইখানে এসে বন্ধু বান্ধবরা মিলে তারা এসে এখানে তখন একটা কোম্পানি তৈরি করবে। কোম্পানি তৈরি করার মাধ্যমে তারা সেখান থেকে বেটার ভাবে কাজ করতে পারবে।
এ সময় বিরোধী রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ছাড়া কেউই দেশের জন্য এখনো কোনো পরিকল্পনা জাতির সামনে তুলে ধরতে পারেনি। সৎ মানুষের শাসন দিব, আমরা দেশে ন্যায় বিচার উপস্থাপন করব, আমরা দেশে এই করব, এইসব ভেগ টার্মে অনেকের অনেক বক্তব্য আছে অনেক রাজনৈতিক দলের। বাট দেশ নিয়ে, দেশের শিক্ষা, দেশের কৃষি, দেশের নারী সমাজ, সবগুলো বিষয় নিয়ে এইরকম প্রিসাইজ আলোচনা আর কোন রাজনৈতিক দল করেছে? শেয়ার বাজার ধস, কলকারখানা বন্ধের মতো ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে এর থেকে উত্তরণে গণতন্ত্রের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দিবে, কিন্তু অবশ্যই একজন বিশেষ কেউ ভালো বাকি সবাই খারাপ, এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার। সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। প্রার্থী না দেখে ধানের শীষের জন্য কাজ করতে নেতাকর্মীদের নির্দেশও দেন তারেক রহমান। সেই রাজনৈতিক আদর্শটি হচ্ছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নীতি আদর্শ পরিকল্পনাবিহীন একটি দল ধর্মের নামে ব্যবসা খুলে ভোট প্রার্থনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে দেশ করার পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনের প্রথম সেশনে তিনি আরও বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জনবান্ধব কর্মসূচি গ্রহণ করবে। জানিয়েছেন, গণতান্ত্রিক উত্তরণে যারা বাধা দেবে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ। আগামীর পরিকল্পনা তুলে ধরে নেতাকর্মীদের স্লোগানের পরিবর্তে জ্ঞানভিত্তিক রাজনীতি চর্চার পরামর্শ দিয়েছেন তিনি। দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনের প্রশিক্ষণে অংশ নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা যা করছি তা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং ইজ হাফ অফ দি জব। ইফ ইউ ডোন্ট প্ল্যান, ইউ আর প্ল্যানিং টু ফেল। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে। তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। ধর্ম নিয়ে কাজ করলেও ব্যবহার করে না জামায়াত, দাবি সংগঠন আমির ডক্টর শফিকুর রহমানের। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, ঘোষিত সময়ে নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে। এর আগে দলটির 6 সদস্যের প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। ইসির সাথে বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন, কমিশন এখনো পর্যন্ত নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। তবে নির্বাচন পেছানোর কোনো আশঙ্কা নেই বলেও সাংবাদিকদের জানিয়েছেন তিনি। আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সাথে সোমবার সকালে বৈঠক করেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরে সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করে বলেন, ব্যক্তি বা দলের জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে তার দল। ধর্ম নিয়ে দলটি কাজ করলেও ব্যবহার করে না। নির্বাচন নিয়ে ডাক্তার শফিক বলেন, নির্বাচন পেছানোর সুযোগ নেই, তেমন হলে বিপর্যয় নামবে দেশে। আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। ধর্ম আমাদের চিন্তার অঙ্গ, আমাদের কলিজার অংশ। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করে। এর আগে 11:30টায় দলটির 6 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেন। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বর্তমান পরিস্থিতিকে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড বলার উপায় নেই বলে মন্তব্য করেন তিনি। মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি। একটা দলের সবার উপরে অন্য দলের হামলা। লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি। বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার নিশ্চিতে কমিশনকে দলটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি। নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। এখানে অর্থ ব্যয় করা প্রয়োজনে অনেক ডোনার এজেন্সি, ডোনার কান্ট্রির কাছে সহযোগিতা চাওয়া যায়। আমরাও কিন্তু এই সমস্ত ব্যাপারে অ্যাপ্রোচ করেছি বিভিন্ন জায়গায়। তো সেই সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পর্কে এগুলো আমাদের মধ্যে আলোচনার বিষয় ছিল। তফসিলের পর দায়িত্বশীলদের কেউ নিরপেক্ষতা ভঙ্গ করলে তা কমিশনকে জানানো হবে বলে হুঁশিয়ারি দেন দলটির সেক্রেটারি জেনারেল। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। বুধবার ভোটের তারিখ নিয়ে দুপুর 12টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ঠিক সেদিনই জাতির উদ্দেশ্যে সিইসির তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করবে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার। একই দিনে এবার ভোট হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের। নির্বাচনের আইনবিধি ও প্রার্থীদের আচরণ বিধিমালা সংশোধন, ভোটার তালিকা চূড়ান্ত সহ ভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে এসব কর্মযজ্ঞ আর ভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার বঙ্গভবনে যাবে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। পরে দেশবাসীকে ভোটের সময়সূচি জানাতে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে রেকর্ডিং করা হবে বলে জানান ইসি সচিব। ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন, কিন্তু একটা রেকর্ডিং হবে এটুকু আমি জানা আছে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সোমবার সকালে প্রথা ভেঙে সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন পাবলিক সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। তারা ভোটে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে গেছে বলে জানান ইসি সচিব। সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না। কেউ যদি এসে বলেন এখানে তো আইনগত বাধা নেই এবং অতীতে করেননি বলে নতুন করে করা যাবে না, এরও কোনো প্রতিবন্ধকতা নেই। এদিকে জাতীয় পরিচয়পত্র প্রকল্প থেকে রাজস্ব খাতে নিতে কমিশনের এনআইডির আইডিইএ প্রকল্পের সারা দেশের কর্মকর্তারা কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজ বাসায় মা এবং মেয়েকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার 10টার দিকে রাজধানী শাহজাহান রোডের 32/2 নম্বর 8ম তলায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে সকাল 10:30টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসিন্দা লায়লা আফরোজের রক্তাক্ত অবস্থায় মৃত পাওয়া যায়। তার আগেই মেয়ে নাফিজাকে মুমূর্ষু অবস্থায় হসপিটালে নিয়ে যায় স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে আসেন আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা। তাদের অভিযোগ যে এই ঘটনায় জড়িত থাকতে পারে গৃহকর্মী। পুলিশ বলছে যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনাকে অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। কুষ্টিয়া শহরের একটি বাসা থেকে গলাকাটা অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে শহরের হরিশঙ্করপুর লকাই প্রামাণিক সড়কের একটি বাসা থেকে জাহানারা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা বলছে যে এটি নিহতের নিজ বাড়ি। স্বামী মারা যাওয়ার পর থেকেই জাহানারা এখানেই থাকতেন। নিহতের দেখাশোনার জন্য একটি পরিবার এখানে থাকতেন। সেই পরিবারের সকলেই গ্রামের বাড়িতে গিয়েছেন বলেও জানিয়েছেন তারা। নিহত জাহানারা একাই বাড়িতে ছিলেন। কে বা কারা তার ঘরে প্রবেশ করেছে সেই বিষয়ে কিছুই জানেন না প্রতিবেশীরাও। এই বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এই বিষয়ে সরেজমিনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আন্দোলন অব্যাহত রয়েছে 7 কলেজের শিক্ষার্থীদের। দাবি আদায় দিনভর বিক্ষোভের পর রাতেও শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। শিক্ষার্থীদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে কাল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থান চলেও দুপুরে সংঘবদ্ধ হয়ে শিক্ষা ভবন চত্বরের মূল সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া না পাওয়াতে ব্লকেট যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন তারা। হঠাৎ ব্লকেটে থমকে যায় চারপাশের যান চলাচল। পরে বিকেলের দিকে 7 কলেজের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে দীর্ঘ বৈঠক করেছে। আলোচনা শেষে শিক্ষার্থীরা বলেছেন যে অধ্যাদেশ জারির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরবেন না তারা। 2017 সালে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে রাজধানীর সরকারি 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছে। এরপর থেকেই মূলত বিভিন্ন একাডেমিক জটিলতা এবং সমস্যার অভিযোগ তুলে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। বিগত একটা বছর ধরে আমরা ক্লাসের বাইরে আছি। আমাদের একটাই মূল দাবি, সেটা হচ্ছে আমাদের পরিচয়, সেটা হচ্ছে আমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ। সরকার আমাদের অনেক দিন থেকে আমাদের এই দাবিটাকে টালবাহানা করে পিছাইতেছে। অতি বিলম্বে আমরা অধ্যাদেশ চাই এবং অধ্যাদেশ নিয়ে আমরা ক্লাসে ফিরতে চাই।
সন্ত্রাস এবং মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করেছেন রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে তেজগাঁও কলেজ প্রতিবাদী ছাত্র পরিষদ ব্যানারে কলেজের সামনে এবং ফার্মগেট এলাকার গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভে অংশ নিয়েছেন তারা। ছাত্রদের অভিযোগ যে কলেজ ছাত্রাবাস এলাকাতে মাদক সেবনের প্রতিবাদ করাতে বহিরাগতদের নিয়ে হামলা করা হয়েছে, এতে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। নিরাপদ এবং মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিতে হামলাকারীদের খুব দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রতিবাদী শিক্ষার্থীরা। তা না হলে আগামীতে আরও কঠিন কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। গাইবান্ধা সদরে দিনের বেলাতে প্রকাশ্যে যুবকের কবজি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার শাপলা মিল এলাকাতে এই ঘটনাটি ঘটেছে। আহতের নাম রুবেল মিয়া। স্থানীয়রা জানিয়েছে যে বিকেলে বন্ধু মোশাররফের সাথে দেখা করতে ওই এলাকায় যান রুবেলের বন্ধুর সাথে জমি নিয়ে পূর্ব শত্রুতা ছিল সুখনগর এলাকার বাবুর। এরই জেরে 5 থেকে 7 জন দুর্বৃত্ত অতর্কিতে মোশাররফ এবং রুবেলের উপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের কোপে রুবেলের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে তাকে চলে যায়। স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতকে। পুলিশ জানিয়েছে খুব দ্রুত জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে। দিনাজপুর 5 আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। সোমবার বিকেলে ফুলবাড়ি বাস স্ট্যান্ডে আয়োজিত এক প্রতিবাদ সভায় দাবি জানানো হয়েছে যে মনোনয়নপ্রাপ্ত ব্যারিস্টার কামরুজ্জামানকে বাদ দিয়ে AZM রেজানুল হককে মনোনয়ন দেওয়ার জন্য। বিক্ষোভকারীরা বলেছেন 2018 সালের নির্বাচনে অংশ নিয়ে 1,32,000 ভোট পেয়েছিলেন রেজানুল হক, যা ছিল সেই নির্বাচনের সর্বোচ্চ ভোট পাওয়ার দ্বিতীয় রেকর্ড। এই পরীক্ষিত নেতাকে মনোনয়ন না দিলে আসনটি হারাতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা। নারায়ণগঞ্জের 2,500-এ খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল করা হয়েছে। সোমবার উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী কোরআন খতমের পর বিকেলে দোয়ার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সেখানে নারায়ণগঞ্জ 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ। এই সময় খালেদা জিয়ার জন্য সর্বস্তরের মানুষ দোয়া চান। অন্তত 2000 হাফেজ দিনব্যাপী এই কোরআন খতমে অংশ নিয়েছেন। রাঙামাটিতে যাত্রা শুরু করেছে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। দুপুরে জেলা শহরের একটি রেস্টুরেন্টে এই উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সর্বসম্মতিক্রমে সভাপতি হয়েছেন যমুনা টিভির জেলা করেসপন্ডেন্ট শামসুল আলম, সাধারণ সম্পাদক হয়েছেন 21 টিভির জেলা প্রতিনিধি সত্রং চাকমা এবং সাংগঠনিক সম্পাদক হয়েছে নিউজ 24-এর স্টাফ রিপোর্টার ফাতেমা জান্নাত মুমু। বিভিন্ন টেলিভিশনে কর্মরত 26 জন রিপোর্টারকে নিয়ে যাত্রা শুরু করে সাংবাদিকদের ঐক্যবদ্ধ এই সংগঠনটি। পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হয়েছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের রিটেইলার্স বিজনেস মিট। দুপুরে উপজেলার নতুন বাজার এলাকাতে এই অনুষ্ঠান হয়েছে। উপস্থিত ছিলেন সেখানে যমুনা ইলেকট্রনিক্সের হেড অফ সেলস মাকসুদুর রহমান সহ অন্যান্যরা। এছাড়া এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শরীফ দেশ ইলেকট্রনিক্সের মালিক সহ পাবনার সাব ডিলাররা উপস্থিত ছিলেন সেখানে। এই সময় রিটেইলার্সদের বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং পরবর্তী বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা সহ নানা বিষয়ে আলোচনা করা হয়েছে। নরসিংদীর মনোহরদীতে স্কুল ব্যাগ, সেলাই মেশিন এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে উপজেলা পরিষদ। সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপহার সামগ্রী মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন সেখানে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা। উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে এই সমস্ত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বড়দিন উপলক্ষে সৃজনশীলতার ছোঁয়া আর পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে ভিন্নধর্মী এক ক্রিসমাস ট্রি তৈরি করা হয়েছে রাজধানীর একটি হোটেলে। 3,688টি রিসাইকেল করা প্লাস্টিক বোতল দিয়ে তৈরি করা হয়েছে এই ক্রিসমাস ট্রি। রিডিউস, রিইউজ, রিভাইভ বার্তা নিয়ে তৈরি ট্রি শুধু উৎসবের সাজ নয়, বরং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিত্যাগ প্রতিশ্রুতির দৃশ্যমান প্রতিফলন। বর্জ্য প্লাস্টিককে অর্থবহ উৎসবের প্রতীকে রূপান্তরিত করাই আয়োজনের মূল লক্ষ্য। এই ক্রিসমাস ট্রি প্লাস্টিক ব্যবহার হ্রাস এবং পরিবেশগত দায়বদ্ধতা সম্পর্কে সচেতনতা বাড়াবে দর্শনার্থীদের। IAEJ'র জার্নি টু টুমরো স্থাপনাটি শুধুমাত্র উৎসবের উপলক্ষ নয়, বরং মানুষ এবং প্রকৃতির প্রতি সারা বছরের দায়িত্ব মনে করিয়ে দেবে।
সামনে 10 বছরের কথা চিন্তা করলে দেখা যাচ্ছে যে প্লাস্টিকের ব্যবহারটা আমরা কিভাবে আরও রিইউজ করতে পারি এবং প্লাস্টিক পলিউশনটা কমানোর জন্য এটা আমাদের ছোট একটি পদক্ষেপ। লক্ষ্যটা হচ্ছে গিয়ে আমাদের কমিউনিটিকে একটা মেসেজ দেয়া যে ফেস্টিভ সিজনে যাতে আমরা পরিবেশকে ভুলে না যাই, কিভাবে আরও একটু যত্নশীল হওয়া যায় পরিবেশের প্রতি। দর্শক, এই ছিল সব খবর আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।